শুভেচ্ছা। আমন্ত্রণ দেশ জনপথ লাইভের সঙ্গে আছি আমি রাবি ইসলাম স্নেহা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বৌদ্ধ পূর্ণিমা আজ যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে দিনটি উদযাপন করেছেন ভক্তরা। এ বিষয়ে জানাতে রাজধানীর মেরুল বাজার আন্তর্জাতিক বৌদ্ধ বিহার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাঝারুল ইসলাম। মাঝার, আপনি নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন? মাঝার, যেমনটি বলছিলাম, আজকে শুভ বৌদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমার কি কি কর্মসূচি রয়েছে আমাদেরকে বিস্তারিত জানাবেন। স্নেহা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আজকে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান এবং তাদের ধর্মের সবচেয়ে বড় উৎসব কিন্তু আজকে, অর্থাৎ গৌতম বুদ্ধের জন্মদিন, অর্থাৎ আজকে থেকে প্রায় 2500 বছর আগে এই দিনটিতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন এবং গৌতম বুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান অর্থাৎ বাংলাদেশের আজকে এই মুহূর্তে মেরুল বাড্ডায় আছে, সেখানে বৌদ্ধ ধর্মের আন্তর্জাতিক বৌদ্ধ বিহার রয়েছে। সকাল থেকে এখানে ধর্মের বিভিন্ন উৎসব বা বিভিন্ন বন্ধনা এখানে হচ্ছে এবং সকাল থেকে গৌতম বুদ্ধের যারা অনুসারী বা অনুরাগী রয়েছে তারা কিন্তু সকাল থেকে এখানে হাজির হয়েছেন এবং তারা কিন্তু তাদের ধর্মীয় যে রীতিনীতি সেই রীতিনীতির পালনের মাধ্যমে কিন্তু দিনটি শুরু করেছেন এবং তাদের ধর্মের যে উৎসব এবং আজকের এই দিনটির গুরুত্ব, এই গুরুত্ব নিয়ে কিন্তু তারা বিভিন্ন আলোচনাও রয়েছে। আপনি জানেন যে বৌদ্ধ ধর্মের যে ইবাদতের স্থান সেটিকে বলা হয় পেগোডা। সকাল থেকে বিভিন্ন পেগোডা অর্থাৎ রাজধানী সহ বাংলাদেশের বিভিন্ন পেগোডায় কিন্তু তার যারা অনুসারী আছেন তারা কিন্তু বিভিন্ন রীতিনীতির মাধ্যমে গৌতম বুদ্ধকে তারা স্মরণ করছেন। আপনি জানেন যে গৌতম বুদ্ধ, যিনি বৌদ্ধ ধর্মের প্রবর্তক, গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন নেপালের লুম্বিনী গ্রামে। গৌতম বুদ্ধ প্রথম জীবনে একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করেছেন, কিন্তু একটা পর্যায়ে তার মনে হয়েছে তিনি যে জীবনে আছেন এই জীবন থেকে স্রষ্টার কাছ থেকে বেশি কিছু পাওয়া যাবে না, অর্থাৎ স্রষ্টার কাছে তিনি আরো বেশি কিছু পাওয়ার আশায় এবং মানুষ যেন নির্বাণ লাভ করে, মানুষ যেন স্রষ্টার কাছ থেকে কিছু পায়, এই জন্য তিনি কিন্তু প্রায় দীর্ঘ 6 বছর অর্থাৎ নৈরঞ্জনা নামক নদীর তীরে বোধিবৃক্ষ নামক একটি গাছের নিচে তিনি 6 বছর সেখানে তার ধর্মীয় রীতিনীতি পালন করেছেন এবং একটা পর্যায়ে তিনি নির্বাণ লাভ করেছেন। আপনি জানেন যে বৌদ্ধ ধর্মের প্রধান যে রীতি সেটি হচ্ছে অহিংসা পরম ধর্ম। আমরা যদি এখানে যারা আছে তাদেরকে একটু বৌদ্ধ ধর্মের রীতি সম্পর্কে একটু জিজ্ঞেস করি যে আজকে আপনাদের এই একটু বলবেন যে আপনাদের আজকের এই দিনটিতে কি আমরা একটু আরেকজনের কাছে যাই। আজকে আপনাদের দিনটি অর্থাৎ গৌতম বুদ্ধের যে আপনাদের ধর্মগুরু এই সম্পর্কে যদি আমাদেরকে একটু। আজকে আমাদের গৌতম বুদ্ধ এই দিনে জন্মগ্রহণ করেছিলেন, এই দিনে বুদ্ধত্ব লাভ করেছিলেন, এই দিনে মহাপরিনির্বাণী লাভ করেছিলেন। এই জন্য আজকের দিনটা আমাদের যারা বুদ্ধ ধর্মাবলম্বী আছি খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসেবে আমরা আজকে স্বতঃস্ফূর্তভাবে আমরা পালন করতেছি। যে আপনি শুনছিলেন একজন ধর্মের অনুসারে তিনি বলছিলেন যে আজকের দিনটির মাহাত্ম্য তাদের কাছে অনেক বেশি এবং গৌতম বুদ্ধকে স্মরণ করার জন্য কিন্তু তারা এখানে হাজির হয়েছেন। আমরা আরেকজনের কাছে একটু শুনবো যে আজকের ধর্ম নিয়ে আপনি যদি একটু আপনার আজকের দিনটি নিয়ে কিছু বলতেন, একটু শুনতে চাই আজকের দিনটি সম্পর্কে। আজকে হলো আমাদের শুভ বুদ্ধ পূর্ণিমা, বুদ্ধের তৃষিত বিজড়িত আজকে বুদ্ধত্ব লাভ করছে, পরিণাম লাভ করছে সব। আমাদের এই বৌদ্ধদের জন্য এটা বড় একটা অনুষ্ঠান, ভালো যাতে সবার মঙ্গলময় হোক, আশীর্বাদ এইটাই কামনা সবার জন্য। আপনি যেমনটা শুনছিলেন যে সবার মঙ্গল কামনা করে, অর্থাৎ শুধু বৌদ্ধ ধর্মের মানুষ না, অর্থাৎ যারা এই দেশে বসবাস করে সবার জন্যই কিন্তু তারা মঙ্গলের কথা বলেছেন। অর্থাৎ বাংলাদেশে একটি সাম্প্রদায়িক মুক্ত বাংলাদেশ, অর্থাৎ সহপ্রীতির বাংলাদেশ, অর্থাৎ একটি ধর্মের মানুষ অন্য ধর্মের উপর সহানুভূতিশীল এবং একজন ধর্মের মানুষ অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, এমন কথাগুলি তারা বলছিলেন। অর্থাৎ গৌতম বুদ্ধের যে শিক্ষাটা তাদেরকে দিয়েছে সেই অর্থাৎ অহিংসা পরম ধর্ম, হিংসা নয়, অর্থাৎ হিংসা দিয়ে কখনো কারো কোনো কিছু জয় করা যায় না, অর্থাৎ ভালোবাসার মাধ্যমে যে সবাইকে সবার মন জয় করতে হয় এবং সহানুভূতি তৈরি করতে সেই বার্তাটাই কিন্তু তারা দিচ্ছেন। আমরা আরো যদি একটু কথা বলি, আপনি কি আমাদের একটু বলবেন যে আজকের এই আপনাদের এই দিনটির বিশেষ কি এমন কি আছে? এটা হলো তথাগত সম্মুখ সম্বুদ্ধর জন্ম, মৃত্যু এবং পরিনির্বাণ লাভ, এই 3 স্মৃতি বিজড়িত দিনটা উদযাপন হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা হিসাবে। আজকের দিনটি উপলক্ষে যারা বাংলাদেশে যারা অন্য ধর্ম আছে, ধর্মের অনুসারী আছেন, তাদের সম্পর্কে আপনাদের কিছু বলার আছে কিনা? মানে আপনাদের ধর্মের যে বাণীটা, অর্থাৎ এই বাণীগুলোর মূল বাণীগুলো কি কি, সবার সাথে সহ অবস্থান কিনা, অর্থাৎ এরকম কি বাণী? এটা হলো বুদ্ধের ওই মুখনিসৃত বাণী, ওইগুলি প্রচার করছে আর কি আজকে।
জি, আপনি যেমনটা শুনছিলেন, অর্থাৎ গৌতম বুদ্ধের যে মুখনিসৃত বাণী যে সবার মঙ্গল কামনা করে, সেটি আপনি আপনি জানেন যে বাংলাদেশের সবচেয়ে বেশি বৌদ্ধের বসবাস মূলত পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলায়, এবং সেখানেই হচ্ছে বৌদ্ধদের সবচেয়ে বড় মন্দিরটি অবস্থিত এবং পেগোড়া। আপনি জানেন যে বৌদ্ধ ধর্মের যারা ধর্ম যারা প্রচার করে, যারা তাদেরকে ভিক্ষু বলা হয়। দক্ষিণ এশিয়ার এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে, অর্থাৎ এশিয়া মহাদেশের একমাত্র ধর্মীয়ভাবে রাষ্ট্র হচ্ছে শ্রীলঙ্কা, অর্থাৎ সবচেয়ে বেশি বৌদ্ধের বসবাস কিন্তু দক্ষিণ এশিয়ার দেশগুলো ধর্মীয়ভাবে শ্রীলঙ্কায়। যদি দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশেই হচ্ছে বৌদ্ধদের বসবাস, এবং বৌদ্ধরা কিন্তু সবাই হচ্ছে তাদের বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধকে স্মরণ করেন। বৌদ্ধ ধর্মের অনেকগুলো পবিত্র স্থান আছে, পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে বৌদ্ধদের একটি পবিত্র স্থান আছে, অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু বৌদ্ধদের পবিত্র জায়গা আছে। আপনি জানেন যে মেরুলবাটের এই জায়গাটিতে, অর্থাৎ এখানে যারা বৌদ্ধ ধর্মের অনুসারী আছেন, যারা তাদের বৌদ্ধ ধর্মের অনুসারী মানে তাদের গুরুকে স্মরণ করছেন, এখানে যেন কোনো নিরাপত্তার ঘাটতি না হয়, এজন্য কিন্তু সকাল থেকে পুলিশের অনেক ফোর্স এখানে কাজ করছেন। একই সাথে সাদা পোশাকে পুলিশ কাজ করছেন, এবং আইন শৃঙ্খলা রক্ষার জন্য কোনো অবনতি না হয় সেই জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্য এখানে মোতায়েন করা আছে। একই সাথে সরকারের ঊর্ধ্বতন অর্থাৎ ধর্মমন্ত্রী ফরিদুর রহমানের এখানে আসার কথা রয়েছে, এবং আপনি জানেন যে প্রধানমন্ত্রী বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার এখানে আসার কথা রয়েছে। একই সাথে এখানকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কিন্তু পুলিশ প্রধান চৌধুরী আব্দুল আল মামুনের এখানে আসার কথা রয়েছে, এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে ওনার একটা ব্রিফও করার কথা রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে নিরাপত্তার জন্য কোনো ঘাটতি না হয়, এবং এখানে যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেই দিকে কিন্তু পুলিশ হচ্ছে যথেষ্টভাবে কাজ করে যাচ্ছেন। এবং তাদের একটাই উদ্দেশ্য যে বাংলাদেশ যে হচ্ছে সাম্প্রদায়িক মুক্ত বাংলাদেশ, এখানে সবার একে অপরের সহ অবস্থান, অর্থাৎ সব ধর্মের প্রতি মানুষ যে শ্রদ্ধাশীল, এই জিনিসটা যেন বিঘ্ন না ঘটে, এখানে কেউ যেন তৃতীয় পক্ষ কোনো সুযোগ নিতে না পারে, সেই জন্য কিন্তু পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন যে যারা অনুসারী আছেন তারা বিভিন্ন পূজা উপাসনার মাধ্যমে কিন্তু তারা তাদের ধর্মীয় রীতিগুলো পালন করছেন, এবং আজকের এই দিনটি উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। একই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ তারা কিন্তু পৃথক পৃথক বাণী দিয়েছেন আজকের দিনটি উপলক্ষে। একই সাথে বঙ্গভবনে হচ্ছে রাষ্ট্রপতির উদ্যোগে, অর্থাৎ বৌদ্ধ ধর্মাবলীদের নিয়ে হচ্ছে একটি বিকেল বেলা একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে ভাষণ দেওয়ার কথা রয়েছে মহামান্য রাষ্ট্রপতির, এবং সেই সাথে যারা বৌদ্ধ ধর্মের যারা ধর্মীয় গুরু বা নেতা রয়েছে তারা কিন্তু সেখানে উপস্থিত হওয়ার কথা রয়েছে। সব মিলে বৌদ্ধ ধর্মের অর্থাৎ বাংলাদেশের যে রীতিনীতি, সেই রীতিনীতি অনুযায়ী কিন্তু পালিত হচ্ছে। যে বৌদ্ধ ধর্মের একটি নীতি হচ্ছে পঞ্চশীল নীতি, সেখানে জুয়া, ব্যভিচার, মাদকাসক্তি জিনিসকে কিন্তু নিরুৎসাহিত করা হয়েছে। আপনি জানেন যে বৌদ্ধরা অর্থাৎ বৌদ্ধ ধর্মের অনুসারী বাংলাদেশের জনসংখ্যার আকারে খুব বেশি না হলেও যারা আছেন তারাই কিন্তু এখানে যুগ যুগ ধরে তাদের ধর্মীয় রীতিনীতি খুব সুন্দরভাবে এবং কোনো রকমের বাধা বিঘ্ন ছাড়াই কিন্তু তারা তাদের ধর্মীয় রীতিনীতি পালন করে যাচ্ছেন। এবং বাংলাদেশের আবহমান কাল থেকে কিন্তু বৌদ্ধরা ছিল এবং এখনো তারা আছে, যদিও যা বাংলাদেশের যে জনসংখ্যা সেই জনসংখ্যার অনুপাতে বৌদ্ধদের সংখ্যা বাংলাদেশে খুব বেশি না, যার ফলশ্রুতিতে বাংলাদেশে বলা হচ্ছে যে সেই পরিমাণে বৌদ্ধ না থাকলেও বৌদ্ধদের যে রীতিনীতি তার কিন্তু কোনো অংশেই কম নয়, এবং তারা কিন্তু তাদের সেই রীতিনীতি পালন করে যাচ্ছে। আপনি জানেন যে বৌদ্ধ ধর্মের যিনি গৌতম বুদ্ধ তিনি তাদের মূলত এই ধর্মের প্রবর্তক, এবং আজকে তার জন্মদিন, এবং তিনি যে এই একই দিনটিতে তিনি প্রায় 2500 বছর আগে তিনি নির্মাণ লাভ করেছিলেন, এবং এর মধ্যে দিয়েই মূলত কিন্তু বৌদ্ধ ধর্মের রীতিনীতি পালিত হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে মেরুলবাটের এই আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে অর্থাৎ ধর্মীয় যে রীতিনীতি তাদের ভাব গৌর্যের মধ্য দিয়ে এবং সবার সাথে সহ অবস্থান এবং একে অপরের সাথে সাম্প্রতিক মুক্ত হয়ে একই বন্ধনে আবদ্ধ হয়ে তারা এই দেশে বসবাস করতেছে এবং তারা স্বাধীনভাবে তাদের ধর্মীয় রীতিনীতি পালন করতেছে, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। এই ছিল রাজধানীর মেরুলবাড্ডা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। মাঝার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, শুনছিলাম বৌদ্ধ পূর্ণিমার বিভিন্ন কর্মসূচি এবং উদযাপন নিয়ে। মহাসড়কে বাড়ছে অটোরিকশার দৌরাত্ম্য। অবৈধ ধীরগতির এই বাহনটির কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ। এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন রংপুর থেকে রফিকুল ইসলাম, ময়মনসিংহ থেকে ইলিয়াস আহমেদ এবং কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাস। প্রথমে যাচ্ছি রংপুরে রয়েছেন আমাদের সহকর্মী রফিক, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। রফিক, মহাসড়কে এত নিষেধাজ্ঞার পর অটোরিকশা কিভাবে চলছে? কাদের শক্তিতে আসলে তারা এতটা বলিয়ান? প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা আমাদেরকে বিস্তারিত জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, আপনাকে ধন্যবাদ। আপনি বলছিলেন যে এই রংপুর মহাসড়কগুলো যেভাবে অটো রিক্সা চলছে, এই বিষয়গুলো আমি আপনাকে একটু জানানোর জন্যই রংপুর দিনাজপুর মহাসড়ক রেসিও বাজার এলাকায় আমি রয়েছে এই মুহূর্তে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এটি রংপুর দিনাজপুর মহাসড়কের একটি দৃশ্য, যেখানে প্রতিনিয়তই কিন্তু এভাবে রিক্সার যে দাপট, 3 চাকার দাপট সেটি চলছে।
চলছে। এই যে দুর্ঘটনা ঘটছে এই মহাসড়কে, সেগুলো কিন্তু প্রধান যে কারণ সেটি হচ্ছে এই রিক্সা অটোরিকশাকে কেন্দ্র করে। আমি যদি নিকট অতীতের কথা বলি, যে বড় বড় দুর্ঘটনাগুলো ঘটেছে রংপুরের পাগলাবিল সহ বিভিন্ন এলাকায়, সেটি কিন্তু যে দূরপাল্লার যানবাহনগুলো রয়েছে সেগুলোই এইখানকার যে 3 চাকার যান রয়েছে, অটোরিকশা, রিক্সার যাত্রীদেরকে বাঁচাতে গিয়েই এই দুর্ঘটনাগুলো ঘটেছে। তো আমরা কেন এই দুর্ঘটনাগুলো ঘটে, কেন এই মহাসড়কে 3 চাকার যান চলে, বন্ধ হয় না, এ নিয়ে আমরা অনেকের সঙ্গে কথা বলেছি। তো এখানকার যারা সড়ক পরিবহন সংশ্লিষ্ট তারা আমাদেরকে যেমনটা জানিয়েছিলেন যে মূলত কয়েকটি কারণ রয়েছে। এর অন্যতম কারণ হচ্ছে এই যানবাহনগুলো যারা চালান তারা হচ্ছেন একসময় কৃষি কাজের সঙ্গে জড়িত ছিল, আর আবার কিছু সংখ্যক মানুষ আছেন যারা হচ্ছেন পায়ে চালিত রিক্সা চালাতো। তো এই রিক্সা অটোরিক্সা যখন তারা সড়কে নামান, তারা প্রতিদিন কমপক্ষে 800, 1000 বা তারও বেশি আয় করেন, যে কারণে তারা কিন্তু খুব সহজেই এই রিক্সাটি নিয়ে বেরিয়ে পড়েন। যেহেতু তাদের স্থায়ী কোনো বা টেকসই কোনো কর্মসংস্থান নাই, তাই তারা এই সড়কে এই বাহনগুলোর উপর বেশি তারা ঝুঁকে পড়ছেন। আরেকটি বিষয় আমাদেরকে বলছেন যে যেহেতু এগুলো আমদানি করা হয়ে থাকে, আমদানি করার আগে এবং পরে কোথায় চলবে, কিভাবে চলবে, এ নিয়ে একটি নীতিমালা করা দরকার। শুধু পুলিশের উপর নির্ভর করে মহাসড়কে এগুলো চালাতে গেলেই পুলিশ সবকিছু আসলে নিয়ন্ত্রণ করতে পারে না, এমনটি তারা আমাদেরকে বলছিলেন। তো আমরা এই সড়কে যে যানবাহনগুলো চলে এগুলোর পেছনে বেশ কিছু লোকজনও কাজ করে, যাদের কারণে এগুলো বন্ধ করা হয় না। পুলিশ বিভিন্ন সময় এগুলো বন্ধের জন্য অভিযান চালিয়েছে। আমি যদি আপনাকে একটু আজকে দেখানোর চেষ্টা করি, এটি এই রিক্সা অটোরিক্সা চালানোর যে সড়ক, সেটা সবচেয়ে বেশি চলে এই সড়কে, কিন্তু আজকে এই মুহূর্তে সড়কে পুলিশ রয়েছে, যে কারণে কিন্তু একেবারেই সড়কে একেবারেই মানে এই রিক্সা বা অটোরিক্সা আমরা যেটা বলি সেটি কিন্তু কম রয়েছে। তো এই রিক্সা যখন রাস্তায় পুলিশ থাকে তখন তারা ঠিক ওই জায়গাটিকে কেন্দ্র করে আলাদাভাবে বা অন্য কোনো রুট দিয়ে তারা চলাচল করে, পুলিশের সামনে দিয়ে চলাচল করে না। অর্থাৎ পুলিশ এই মহাসড়কে অটোরিক্সা বন্ধের জন্য নানা সময় নানা উদ্যোগ নিয়েছে, এরপরেও কিন্তু থামানো যাচ্ছে না। আসলে কি কারণে এ নিয়ে আমরা আমাদের সঙ্গে যুক্ত করতে চাই রংপুর হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাকারিয়া। আমরা তার কাছে জানতে চাইবো যে তিনি কিভাবে কাজ করছেন, এসব বন্ধে কি কি উদ্যোগ রয়েছে, আমরা তার কাছেই জানতে চাইবো। মোহাম্মদ জাকারিয়া, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। কি উদ্যোগ রয়েছে আপনাদের এইসব বন্ধে? ধন্যবাদ দেশ টিভি। আপনি ইতিমধ্যে এই থ্রি হুইলার সংক্রান্ত যে বাস্তবতা এবং বাস্তব পরিস্থিতি সেটা আপনি তুলে ধরেছেন। আসলে টোটাল সিনারিওটা আপনি যেটা বলেছেন সেরকমই। তো আমরা হাইওয়ে পুলিশ রংপুর রিজন, আমরা গত অক্টোবর থেকে মাঠ পর্যায়ে নতুনভাবে কাজ শুরু করেছি। আমাদের রিজনটি নবসৃষ্ট। আমরা এই রংপুর বিভাগের 8টি জেলার হাইওয়েকে আমরা অ্যাড্রেস করে কাজ করে যাচ্ছি। আমাদের যে পরিমাণ জনবল দরকার সেই তুলনায় বর্তমানে অনেকটা কম রয়েছে, বাট ধীরে ধীরে আমরা আমাদের শক্তি এবং আমাদের যে অপারেশনাল সামর্থ্য বৃদ্ধির জন্য চেষ্টা করে যাচ্ছি। তো আসলে এই রংপুর বিভাগের যে মহাসড়কগুলো, মূলত ঢাকা রংপুর মহাসড়কই আসলে 84 লেন, আর বাকি যে মহাসড়কগুলো রয়েছে বিশেষ করে রংপুর শহর থেকে সৈয়দপুর হয়ে একদম পঞ্চগড় পর্যন্ত, এটি কিন্তু একমুখী 1 লেন অর্থাৎ উভমুখী 2 লেনের মহাসড়ক। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে থ্রি হুইলারের ব্যাপক সংখ্যক আনাগোনা রয়েছে। তো আসলে আমি দায়িত্ব নেওয়ার পর থেকে থ্রি হুইলারের বিরুদ্ধে আমি কঠোর অবস্থানে গিয়েছি। আমরা অক্টোবর থেকে এই এপ্রিল পর্যন্ত বিগত 7 মাসে আমরা প্রায় 8000 প্রসিকিউশন দায়ের করেছি এই টোটাল এই সেক্টরটা অচল অবস্থাকে বা এই যে বাজে অবস্থাটাকে অ্যাড্রেস করে। তো এর মধ্যে প্রায় 3000 প্রসিকিউশন হচ্ছে আমাদের এই থ্রি হুইলারের বিরুদ্ধে আমরা করেছি। তো থ্রি হুইলার আপনারা দেখতেই পাচ্ছেন যে যত্রতত্র ভাবে এই মহাসড়কে আসলে ঝুঁকিপূর্ণ ভাবে এগুলো চলাচল করে। তো একটি মহাসড়কে কোনোভাবেই একই সাথে দ্রুতগামী গাড়ি এবং এই ধীর গতির থ্রি হুইলার চলতে পারে না। এটি কোনো বৈজ্ঞানিকভাবে বাস্তবসম্মত নয় এবং অ্যাক্সিডেন্ট রিসার্চ কাউন্সিল যারা কাজ করেন তারাও বলেন যে আমাদের মহাসড়কে দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হচ্ছে এই থ্রি হুইলার। এই থ্রি হুইলার গুলো আসলে আপনি ইতিমধ্যেই বলেছেন যে আমাদের যে আর্থসামাজিক বাস্তবতা এবং অর্থনৈতিক যে বাস্তবতা সেটাকে আসলে পুঁজি করে, সেটাকে ব্যবহার করে ধীরে ধীরে এগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় টোটাল সারা বাংলাদেশে এগুলো সড়কে, আঞ্চলিক মহাসড়কে, গ্রামীণ সড়কে এবং জাতীয় মহাসড়কে উঠে এসেছে। তো আর্থসামাজিক বাস্তবতা এবং গরিব মানুষের কর্মসংস্থানের কথা বিবেচনা করে বিভিন্ন সময় এবং স্থানীয় জনপ্রতিনিধিদের অনুরোধ
পুলিশ আমরা একটা সময় এগুলোকে কিছুটা সহনীয় এদের বিরুদ্ধে ভূমিকা আমরা নিয়েছিলাম, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে আসলে এই বিশেষ করে মহাসড়কে এই কোনোভাবেই থ্রি হুইলার গুলোকে আর অ্যাড্রেস করা, আসলে এগুলোর উপস্থিতিকে রেখে কোনোভাবেই নিরাপদভাবে মহাসড়ক আসলে রাখা একদমই অসম্ভব। সো আমরা এগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছি, ভবিষ্যতেও যাব, এবং আমরা এই থ্রি হুইলারকে এই মহাসড়কে থামানোর জন্য, এগুলোকে দূরীভূত করার জন্য আমরা বিভিন্ন জায়গায় চেক পয়েন্ট স্থাপন করেছি। হাইওয়ে পুলিশ মূলত চেকপোস্ট করে চেষ্টা করে যাচ্ছে এই থ্রি হুইলার গুলোকে গ্রামীণ সড়কে নামিয়ে দেওয়া বা পার্শ্ববর্তী ফিডার রোড গুলো যাতে এরা ব্যবহার করে সেগুলোকে। কিন্তু আমাদের সাধারণ মানুষের মধ্যেও কিন্তু একটা অভ্যাস হয়ে গিয়েছে যে তারা হাইওয়েতে থ্রি হুইলার ব্যবহার করবেন। আসলে আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই তাহলে আমরা 1.5 দশক পূর্বে দেখবো যে হাইওয়ে, এই ফিডার রোড গুলো এবং হাইওয়েতে কিন্তু এই থ্রি হুইলার ছিল না। আমাদের গ্রামীণ এলজিডি সড়কে এবং শহর অঞ্চলে, শহরতলির ছোট রাস্তায় কিন্তু মানুষ পায়ে টানা রিক্সাতে যাতায়াত করতো। কিন্তু এই রিক্সাগুলো যখন চলে গেল, যখন এই অবৈধভাবে এগুলো এই বিদেশ থেকে এই পার্টস গুলো এনে এইগুলো তৈরি করলো, এগুলো কোনো কিন্তু রাষ্ট্রীয় স্বীকৃতি নেই। এই থ্রি হুইলারে কিন্তু মহাসড়কে চলাচলের জন্য কোনো ধরনের অনুমতি নেই, এবং আমাদের কিন্তু হাইকোর্টের এই বিষয়ে সুনির্দিষ্ট আদেশও রয়েছে যে মহাসড়কে কোনোভাবে থ্রি হুইলার চলবে না। তো আমরা হাইকোর্টের আদেশ এবং সড়ক পরিবহন আইন 2018-কে অ্যাড্রেস করে সংশ্লিষ্ট ধারা অনুযায়ী আমরা এগুলোর বিরুদ্ধে প্রসিকিউশন দিচ্ছি, এবং আমরা আশা করি যে আমাদের কঠোর অবস্থানের ফলে এই থ্রি হুইলার গুলোকে আস্তে আস্তে আমরা মহাসড়ক থেকে সরিয়ে দিতে সক্ষম হব এবং মহাসড়ককে আরো নিরাপদ করতে পারবো। ধন্যবাদ। আমরা শুনছিলাম যে মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত ডিআইজি হাইওয়ে পুলিশ, একটি বিষয় জানিয়ে রাখি যে সেটি হচ্ছে যে এই সড়কের শৃঙ্খলা ফেরাতে আসলে এই রিক্সা, অটোরিক্সা বন্ধ একটি সুনির্দিষ্ট পরিকল্পনা এবং উদ্যোগের কথা বলছে সড়কের সঙ্গে সংশ্লিষ্টরা। এই ছিল রংপুর থেকে সর্বশেষ খবর। আমরা এখন যাবো ময়মনসিংহের ইলিয়াসের কাছে। রংপুরের মতো ময়মনসিংহের মহাসড়কগুলো যেন সিএনজি এবং ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য কিন্তু একেবারেই বেড়ে চলেছে। অর্থাৎ এইসব অবৈধ বাহনের কারণে কিন্তু প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, এবং সরকারের উচ্চ পর্যায় থেকে বারবার নির্দেশনা আসার পরেও কিন্তু এইসব বাহন মহাসড়কে কোনোভাবেই কমছে না। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে আছি। এই সড়কটি দিয়ে একেবারেই বাস এবং ট্রাকের সঙ্গে পাল্লা দিয়ে অবৈধ অটোরিকশা কিন্তু চলাচল করছে। অর্থাৎ এই অটোরিকশাগুলো চলাচলে বারবার নিষেধাজ্ঞা আসলেও কিন্তু সেই অটোরিকশাগুলো এখনো পর্যন্ত কিন্তু বন্ধ হয়নি। অর্থাৎ আমরা এই বিষয়ে চালকদের সঙ্গে কথা বলেছিলাম। চালকরা বলছেন তারা কিন্তু নানান অজুহাতের কথা বলছেন, এবং তারা বলছেন যে পুলিশকে ম্যানেজ করেই কিন্তু তারা এই বাহনগুলো অর্থাৎ এই মহাসড়কে পরিচালনা করে থাকেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আমরা দেখছি যে এই কারণে কিন্তু প্রায় সময় মহাসড়কে দুর্ঘটনা ঘটে, এবং এতে করে বাস এবং ট্রাকের চালক যারা রয়েছেন তারা কিন্তু এই সিএনজি চালিত অটো রিক্সাকে কিন্তু বারবার দায়ী করছেন। তারপরেও এই বাহনগুলো মহাসড়কে চলাচল কোনোভাবেই কিন্তু বন্ধ হচ্ছে না। আমরা একটু যুক্ত হব একজন সিএনজি চালিত অটো রিক্সা চালকের সঙ্গে। এই যে আপনারা মহাসড়কে এগুলো চালাচ্ছেন, ঠিক আছে, আপনি কিভাবে চালাচ্ছেন? এটা তো নিষিদ্ধ। রাস্তাঘাট ভালো না, ভাঙ্গা রুটঘাট, গাড়ি চালায় কোনো নাই, মজা নেই। অনেক সময় ভাঙ্গার কারণে অ্যাক্সিডেন্টের শিকার হতে হয়। আমরা এর লেগে অনেক দুর্ভোগে আছে, রাস্তাঘাট একদমই ভালো না। এটা তো মহাসড়কে তো আপনাদের এই বাহন চলাচল করার কোনো কথা না। আমরা তো মনে করলাম চুরখাই হাসপাতাল পর্যন্ত যাওয়ার আমাদের অনুমতি আছে, কারণ হাসপাতাল যেহেতু আছে, ছোট গাড়িটা অনেকে তো অ্যাম্বুলেন্স নিতে পারে না, টাকা লাগে। কারণ সিএনজিতে অনেকে যেতে পারে, মানে অল্প টাকায় চুরখাই পর্যন্ত যেতে পারে, চুরখাই হাসপাতাল পর্যন্ত যেতে পারি আমরা। তারপরে তো এই পর্যন্ত ভাঙ্গা, প্রচন্ড ভাঙ্গা রোড। শুনছিলেন যে আসলে সিএনজি চালিত অটোরিকশার যে চালক রয়েছে তিনি কিন্তু নানান কথা বলছিলেন, অর্থাৎ নানান অজুহাতের কারণেই কিন্তু তারা বিভিন্ন অজুহাত দেখিয়ে কিন্তু তারা এইসব বাহন পরিচালনা করছেন মহাসড়কে। আমরা আরেকজনের সঙ্গে একটু যুক্ত হব। এই যে সিএনজি তো মহাসড়কে চলাচল নিষিদ্ধ, তারপরও আপনারা কিভাবে চালাচ্ছেন? চালাচ্ছি, আঙর তো শুনো লাগবো, কিনছি, এই চালাচ্ছি। না চালালে তো আর উপায় নাই, তো বেচে চালান যেত না, বেচলে তো আঙুল লস, এই হিসেবে চালাই দিচ্ছেন। আমরা আরেকজন যাত্রীর সঙ্গে একটু কথা বলবো। আমরা জানতে চাই যে প্রায় সময় তো মহাসড়কে দুর্ঘটনা ঘটে, বিশেষ কারণ হচ্ছে এই সিএনজি চালিত অটোরিকশার কারণেই কিন্তু বেশি দুর্ঘটনা ঘটে। তারপরও আপনারা ঝুঁকি নিয়ে কেন সিএনজিতে চলাচল করেন?
আমার তো সময়ের ইয়াতে আর কি ঝুঁকি দেওয়া যায়, তারা ওরা করে গাড়িতে দেরি হয়, তারপরে এটাতে সাথে সাথে ছাড়ি দিতেছে, এই উঠে যায়। শুনছিলেন যে আসলে এই ব্যাটারি চালিত অটোরিকশা এবং যাত্রীরা বলছিলেন যে বিশেষ করে যাত্রীরা বলছিলেন যে তারা সময় বাঁচানোর জন্য কিন্তু তারা তড়িঘড়ি করে এই ব্যাটারি চালিত অবৈধ বাহনে কিন্তু তারা চলাচল করছেন। এই বিষয়টি নিয়ে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম, অর্থাৎ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও কিন্তু কথা বলেছিলাম। তারা বলছেন যে নির্দেশনা আসার পরেই তারা কিন্তু মাঠে নেমেছেন এবং এইসব বাহন মহাসড়কে যেন চলাচল না করে সেই বিষয়ে কিন্তু তারা কঠোর হচ্ছেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। যদিও আমরা মহাসড়কে প্রশাসনের তেমন তৎপরতা কিন্তু দেখতে পাই, অর্থাৎ নাগরিক নেতারা বলছেন যে অচিরে এইসব বাহন মহাসড়ক থেকে উঠানো উচিত এবং তারা সেই বিষয়টি নিয়ে তাগিদ দিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে মহাসড়কে যে অবৈধ বাহন চলাচল করছে তা নিয়ে সর্বশেষ তথ্য। দর্শক, এই বিষয়ে জানতে আমরা এখন চলে যাব কুষ্টিয়ায়, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস। ধন্যবাদ ইলিয়াস। সারা দেশের মতো কিন্তু কুষ্টিয়াতেও মহাসড়কগুলোতে অবাধে চলছে অবৈধ যান, অর্থাৎ 3 চাকার যে ব্যাটারি চালিত যানগুলো রয়েছে, অটো থেকে শুরু করে সিএনজি, রিক্সা, পটাং এবং 3 হুইলার, এগুলার কিন্তু দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে। আমি রয়েছি ঈশ্বরদী খুলনা মহাসড়ক। এটি হচ্ছে কুষ্টিয়ার, এটি 19টি জেলার সংযোগ সড়ক। এই 19টি জেলার সংযোগ সড়কটির যদি চিত্র একটু আপনাকে দেখায়, আসলে এই সড়কে কিন্তু বড় বড় গাড়ি চলার কথা, কিন্তু সেখানে বড় বড় গাড়ির পাশাপাশি কিন্তু এই যে সিএনজি, অটো, যে অবৈধ যে যানগুলো রয়েছে সেগুলো কিন্তু অবাধে চলছে। এটি কিন্তু কুষ্টিয়ার এই 19টা যে জেলার সংযোগ সড়ক সেটির কিন্তু মূল পয়েন্ট, অর্থাৎ মজমপুর গেট। এই মজমপুর গেটে কিন্তু অবাধেই এই যে অটো এবং সিএনজি, পটাং, 3 হুইলার, এই যাবতীয় যে অবৈধ যানগুলা অবাধে চলছে এবং যে সড়ক দুর্ঘটনার মতো ঘটনা কিন্তু প্রতিনিয়তই ঘটছে। গত 2 মাসে কুষ্টিয়া শহরে প্রায় 20 জনের অধিক এই অবৈধ যান চালকের চাপায় কিন্তু নিহত হয়েছে এবং 50-এর অধিক কিন্তু আহত হয়েছেন এবং প্রায় 100-টির অধিক কিন্তু সড়ক দুর্ঘটনা ঘটেছে। এখানে যারা বৈধ চালক রয়েছে, আমি বৈধ চালকদের সাথে কথা বলছি। বৈধ চালকরা এই সড়ক দুর্ঘটনার মূল কারণ হিসেবেই কিন্তু দেখাচ্ছেন এই অবৈধ যানগুলোরে। তারা বলছে যে এই যানগুলো যারা চালায় তাদের কিন্তু কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নেই, এই গাড়িগুলোর লাইসেন্স নেই, ফিটনেস নেই, যার কারণে কিন্তু এই যে অবৈধ যানগুলোর প্রভাবে কিন্তু সড়ক দুর্ঘটনা বাড়ছে এবং মানুষ মৃত্যুর হার বাড়ছে। আসলে দীর্ঘদিন ধরে মহাসড়কে আইন থাকলেও কিন্তু তার কোনো বাস্তবায়ন নাই। আসলে এই বাস্তবায়ন না থাকার কারণেই কিন্তু এই যে অবাধে যানগুলো চলছে এবং সড়ক দুর্ঘটনা ঘটছে। আমার সাথে একজন অটো চালক রয়েছে। আসলে আমরা জানি যে মহাসড়কে অটো ব্যাটারি চালিত যানগুলো চলা নিষিদ্ধ, আপনারা কিভাবে চালাচ্ছেন? এটা আমরা চলাচ্ছি, কিন্তু নিষিদ্ধ তো, মহাসড়কে তো নিষিদ্ধ, কিভাবে চালাচ্ছেন, কার অনুমতি? পৌরসভাতে আমরা ট্যাক্স দিচ্ছি, চলাচ্ছি। কিন্তু এটা তো মহাসড়ক, তো পৌরসভা ট্যাক্স দিতে পারে না। আমরা তো শহরের মধ্যে বেশি চলাই, তারপর মহাসড়কে কম যায়। যেমনটি শুনছিলেন, আসলে এই যে মহাসড়কে চলার পিছনে তারা যে কারণটি দেখাচ্ছে, তারা বলছে তারা পৌরসভার কাছ থেকে কিন্তু অনুমতি নিয়েই চালাচ্ছেন। আসলে এইভাবেই কিন্তু বিভিন্ন প্রভাবশালী এবং বিভিন্ন সংস্থার অনুমোদন নিয়েই কিন্তু এই মহাসড়কগুলোতে যে অবৈধ যান সেগুলো কিন্তু চলছে এবং প্রতিনিয়তই কিন্তু দুর্ঘটনার কবলে পড়ছে যারা পথচারী রয়েছে তারা। আমি এই বিষয়ে যারা সচেতন নাগরিক তাদের সাথে কথা বলেছি। সচেতন নাগরিকের দাবি কিন্তু যে প্রশাসন এবং প্রভাবশালীদের ছত্রছায়ায় কিন্তু এই অবৈধ যানগুলো মহাসড়কে চলছে এবং যার কারণে মৃত্যুর যে মিছিল সেটা কিন্তু মহাসড়কে বেড়েই চলেছে। তারা বলছে শুধু অবৈধ যানের যে অভিযান মাঝে মাঝে চলে সেটা নয়, অবৈধ কুষ্টিয়ায় কিন্তু একাধিক অবৈধ যান তৈরির কারখানা রয়েছে। যদি এই অবৈধ যান তৈরির কারখানাগুলো বন্ধ না করা যায় তবে কিন্তু কোনোভাবেই এই অবৈধ যান বন্ধ হবে না এবং সড়কের যে দুর্ঘটনা সেই দুর্ঘটনা কিন্তু রোধ করা যাবে না। আসলে আমার সাথে একজন ট্রাফিক পুলিশের কর্মকর্তা রয়েছে, আমি একটু কথা বলতে চাই। আসলে মহাসড়কে অবৈধ যান চলাচল নিষিদ্ধ, কিন্তু আমরা দেখতেছি এটা কুষ্টিয়ার 19টা জেলার মূল পয়েন্ট, এখানে অবাধে ব্যাটারি চালিত যে অবৈধ যানগুলো চলছে। আসলে আপনারা কি করছেন, কিভাবে চলছেন? এই অবৈধ অটো ইজি বাইকের জন্য কুষ্টিয়া পৌরসভা থেকে একটা আদেশ আমাদের কাছে আছে এগুলো আটক করার জন্য এবং আমাদের এসপি স্যারের নির্দেশে আমরা প্রত্যেকদিন অভিযান চালাচ্ছি এবং এগুলো আটক করতেছি, বন্ধ করার চেষ্টা করতেছি। আসলে আমরা দেখতেছি এগুলো পৌরসভা কিভাবে মহাসড়কে এই অবৈধ যান চলাচল অনুমতি দিতে পারে, এটা কি বৈধ না অবৈধ?
এই ব্যাপারে আসলে আমি কিছু বলতে পারবো না, এটা পৌরসভার ব্যাপার, ওনারা ভালো বলতে পারবে। আসলে আপনি শুনছিলেন এই ট্রাফিক পুলিশের যিনি কর্মকর্তা রয়েছেন তিনিও কিন্তু এক প্রকার অসহায়। আসলে বলছে পৌরসভা অনুমোদন দিয়েছে, তার অনুমোদনের কাগজ তাদের কাছে পাঠাইছে, যার কারণে কিন্তু এই অবাধে অবৈধ যানগুলো কিন্তু ট্রাফিক পুলিশের সামনে দিয়েই কিন্তু চলাচল করছে, তাদের কিছু করার নেই। আসলে এই যে দীর্ঘদিন ধরে এই অবাধে এই অবৈধ যান চলছে, যার কারণে দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে যারা পথচারী রয়েছে তারা। এ বিষয়ে আমি যারা হাইওয়ে পুলিশের কর্মকর্তা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। হাইওয়ে পুলিশের কর্মকর্তারা বলছে যে কুষ্টিয়া শহরে প্রায় 4,500 থেকে 5,000 অবৈধ যান রয়েছে। আসলে এই অবৈধ যান তাদের তালিকায় 4,500 থাকলেও কিন্তু বাস্তবে এর চেয়ে অনেক সংখ্যা রয়েছে। যদি এগুলো নিয়ন্ত্রণ না করা যায় তবে কিন্তু মহাসড়কে কোনোভাবেই এই মৃত্যুর মিছিল কমানো যাবে না। এই ছিল কুষ্টিয়া থেকে মহাসড়কে অবৈধ যান নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। চলে যাচ্ছি স্টুডিওতে। রফিক, ইলিয়াস, তিতাস আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, শুনছিলাম মহাসড়কে নিষিদ্ধ অটোরিকশার দৌরাত্ম্য নিয়ে সর্বশেষ খবরাখবর। বাজারে কোনো সুখবর নেই সাধারণ মানুষের জন্য। বেশিরভাগ পণ্য বিক্রি হচ্ছে আগের বর্ধিত দামে। এতে হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সীমিত আয়ের মানুষ। রাজধানীর বাজার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রেজা। ইফতেখার, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ইফতেখার, বাজারে পণ্যের দরদাম কেমন দেখছেন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? নতুন করে কোনো পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে কিনা আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আজকে রাজধানীর কারওয়ান বাজারে আমরা যেটি ঘুরে দেখলাম যে আজকে সরকারি ছুটির দিন হবার কারণে বেশ ক্রেতা বিক্রেতাদের একটু ব্যস্ততা আমরা লক্ষ্য করছি এবং ক্রেতাদের যে আগমন সেই আগমনটাও অন্যান্য দিনের তুলনায় একটু বেশি। আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে আজকের দিনে এসে যে বিষয়টি আমরা লক্ষ্য করছি সেটি হচ্ছে যে কোরবানি ঈদের এখনও প্রায় 1 মাস বা 1 মাসে কিছুটা কম সময় বাকি থাকলেও ইতিমধ্যেই বেড়ে গেছে মশলার দাম। 2800 থেকে 3000 টাকার যে এলাচ ছিল সেই এলাচ আজকের দিনে এসে 4000 থেকে 4500 টাকা কেজি দরে খুচরা দরে বিক্রি হচ্ছে মূলত এলাচি। এবং এর সাথে আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে লবঙ্গ 1800 টাকা ছিল, সেই লবঙ্গ বেড়ে হয়েছে 2000 টাকা কেজি। গোলমরিচ 1400 থেকে হয়েছে 1600 টাকা কেজি। এবং তবে জিরার দাম কিছুটা কমেছে, জিরা 800 থেকে 850 টাকা ছিল, তবে জিরা আজকের দিনে এসে বিক্রি হচ্ছে 700 থেকে 760 টাকায়। তবে যারা সাধারণ ক্রেতা রয়েছেন, খুচরা ক্রেতা রয়েছেন, যারা বাজার করতে এসেছেন তারা মশলা নিয়ে কথা বলতে গেলে তারা জানাচ্ছিলেন যে জিরার দাম 750 থেকে 700 টাকা কেজি, সেই জিরার গুঁড়া কেন 50 গ্রামের দাম 100 টাকা বা এতটা দাম বেশি কেন, এই বিষয়টি নিয়ে তারা অভিযোগ জানাচ্ছিলেন। এবং আমি এর সাথে আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে দারুচিনির দামও বেড়েছে কেজি প্রতি 100 টাকা করে। আগে ছিল 450 থেকে 550 টাকা, আজকের দিনে বিক্রি হচ্ছে 550 থেকে 650 টাকা পর্যন্ত। এবং এর সাথে যে আমরা যে আরও অন্যান্য যে পণ্যগুলো রয়েছে নিত্য প্রয়োজনীয় না হলেও আমরা বিভিন্ন সময় খেয়ে থাকি, বিশেষ করে বাদাম জাতীয় যে পণ্যগুলো সেই পণ্যগুলোর দামও বেড়েছে। কাঠবাদাম 1100 থেকে 1150 টাকায় বিক্রি হচ্ছে আজকে, যা গত সপ্তাহে ছিল 1000 টাকা কেজি প্রতি, বেড়েছে 100 থেকে 150 টাকা। কাজু বাদাম 800 টাকা থেকে আজকের দিনে হয়েছে 1200 টাকা। পেস্তা 3200 টাকার বাদাম হয়েছে 3600 টাকা। প্রতিটি বাদামে কেজি প্রতি বেড়েছে 300 থেকে 350 বা 400 টাকা করে কেজি প্রতি। এবং সাধারণ ক্রেতার সাথে আমরা কথা বলেছি, তারা জানাচ্ছিলেন যে মূলত বাদাম খাবার যে বিষয়টি সে বিষয়টি এখন তাদের কাছে বিলাসিতার পর্যায়ে চলে গেছে। মূলত তারা এখন চাইলেই বাদাম খেতে পারবেন না বা পারছেন না এই দামে। তার সাথে দোকানিরা বলছিলেন যে মূলত এই বাদামগুলো আমদানি করা হয়ে থাকে এবং ডলারের মূল্য বৃদ্ধি হবার কারণেই মূলত এই দামটি বেড়েছে বলেই তারা জানাচ্ছিলেন। এবং আমি আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে প্রতি বছর রমজানকে সামনে রেখে যে ডালের দাম বৃদ্ধি পায়, সেই ডালের দাম রমজান পর কিছুটা কমে যায়, তবে এবছর এখনও ডালের দাম কমে নাই। মসুরের ডাল বিক্রি হচ্ছে 110 থেকে 140 টাকা কেজি, খেসারি বিক্রি হচ্ছে 140, মুগ বিক্রি হচ্ছে 160 থেকে 200 টাকা প্রকারভেদে। তো আমরা একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলবো, তার কাছে আমরা জানতে চাইবো যে এত তাড়াতাড়ি বা ঈদের এত আগেই কেন মশলার দামটা এত বেড়ে গেল এবং কোন মশলার দাম কতটা বেড়েছে। আসলে আসন্ন মাহে ঈদুল আজহাকে কেন্দ্র করে আমরা কিছুদিন আগে যেভাবে যে মশলার দাম দেখছিলাম, বিশেষ করে এই কয়েকদিন মাধ্যমে মশলা অত্যন্ত ব্যাপক হারে দাম বাড়ছে। বিশেষ করে এলাচ, লবঙ্গ, দারুচিনি করে জিরা সম্পর্কে অল আইটেম মোটামুটি অনেকাংশে বাড়ছে।
এটার মূল একটা কারণ হচ্ছে যে কিছু কিছু ধরুন অসাধু ব্যবসায়ী বা সিন্ডিকেটে যারা আছে তারা ধরেন আগে ভাগে মানে মশলার দামটা বেড়ে ফেলছে, যাতে ঈদুল আজহাকে আসার পূর্বে যাতে তারা দামটা নির্ধারণ করে রাখতে পারে, এবং কি পরবর্তীতে তারা যাতে এটা দেখাতে পারে যে মার্কেটে আগে দাম বাড়ছে, ঈদের উপলক্ষে কোনো দাম বাড়েনি। তারা কিন্তু ওই ঈদ আসার আগেই কিন্তু তারা মার্কেটের পণ্য সংকট দিয়ে দাম বাড়িয়ে দিচ্ছে। আর অন্যান্য সামগ্রী বলতে টুকটাক মোটামুটি সব সামগ্রীর চাহিদা যেমন তেমনই, কিন্তু মশলার চাহিদাটার দামটা অত্যন্ত ব্যাপক হারে। এতে আমরা মানে দামের কারণে আমরা ক্রেতা এবং বিক্রেতার মধ্যে আমাদের মধ্যেও নানা রকম বাক বিতন্ত্রের সৃষ্টি হচ্ছে, এবং ক্রেতা অনেক আমাদের উপর নানা রকম রাগান্বিত হচ্ছে, যার কারণে আমরা অত্যন্ত দুর্বিষহ, এবং কি এটা অতি শীঘ্রই আশা করি আইনের একটা ব্যবস্থা নেওয়া উচিত। ধন্যবাদ। স্নেহা, যেমনটি শুনছিলেন, মূলত আগামী কোরবানি ঈদকে সামনে রেখেই দাম বেড়েছে মশলার, এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই মশলার দাম বৃদ্ধির কারণে মূলত ভুল বোঝাবুঝিও হচ্ছে, বা তাদের যে ভুল বোঝাবুঝি হচ্ছে ক্রেতা বিক্রেতার মধ্যে। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে বিক্রেতা তিনি অভিযোগ করছিলেন যে অসাধু ব্যবসায়ীদের কারণে মূলত দাম বাড়ছে মশলার। এবং আরও একটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা বরাবরের মতো আজও জানিয়েছেন কয়েকজন ক্রেতা যে কঠোরভাবে বাজার মনিটরিং এর কথা, এবং বাজার মনিটরিং না থাকলে বা বাজার ব্যবস্থাপনা সঠিকভাবে না করা গেলে এই দ্রব্যমূল্যের দাম কমবে না, বা প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো পণ্যের দাম বাড়তেই থাকবে বলে তারা মনে করেন। তো এই ছিল কারওয়ান বাজার থেকে, দ্রব্যমূল্যের বাজার থেকে সর্বশেষ তথ্য। স্নেহা। ইফতেখার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা শুনছিলাম বর্তমান বাজার পরিস্থিতি। চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ 4 আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মরদেহ উদ্ধার করেছে কলকাতা পুলিশ। নিউ টাউন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে তারা। আটক করা হয়েছে সন্দেহভাজন 2 জনকে। এই বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান সবুজ। সবুজ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সবুজ, এমপি আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধারের বিষয়ে কি তথ্য জানতে পেরেছেন? সর্বশেষ খবরটি আমাদেরকে জানাবেন। আসলে যে বিষয়টি নিয়ে বিগত 8 দিন যাবৎ বাংলাদেশের ন্যাশনাল মিডিয়াগুলো সহ সর্বস্তরের মানুষের মাঝে আসলে একটি কল্পনা ছিল যে এমপি আনোয়ারুল আজিম আনার ভারতে গিয়ে নিখোঁজ অবস্থায় আছেন। সেই বিষয়টির আসলে আজকে সকালেই আনারের মরদেহ উদ্ধারের মাধ্যমে কিন্তু বিষয়টির একটি নিষ্পত্তি হলো। মানুষের যে আগ্রহের জায়গা ছিল আনার ফিরবে কি ফিরবে না, সেই বিষয়টি আসলে একটু আগে আমরা যেটা জানতে পেরেছি ভারতীয় গণমাধ্যমের এবং বাংলাদেশীয় কিছু গণমাধ্যমের বরাত দিয়ে যে এমপি আনোয়ারুল আজিম আনারের মরদেহ কলকাতার নিউ টাউন এলাকাতে পুলিশ উদ্ধার করেছে। এই ঘটনার পর থেকে আসলে ঝিনাইদহের বিভিন্ন মহলে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে, এবং সাথে সাথে কৌতূহলী একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে আনারের মৃত্যুর পেছনের আসলে মূল যে রহস্য, আসলে সেই রহস্যটা কি, এই বিষয়টি এখন মানুষের ভিতরে জানার যে আগ্রহ সেটি কিন্তু জন্ম নিয়েছে। পাশাপাশি তার নেতা কর্মীদের ভিতরে কিন্তু ইতিমধ্যেই এক ধরনের কান্নার রোল পড়ে গেছে। পরিবারের পরিজন, তার স্ত্রী এবং তার কন্যা এবং তার নিকট আত্মীয় কিন্তু এই মুহূর্তে ভারতে অবস্থান করছে। আমরা যতটুকু জানতে পেরেছি তার ভাইয়ের সাথে আমার গতকালকে রাতে যে কথা হয়েছিল, তার ভাই আমাদেরকে যেটি জানিয়েছেন, তার ভাইয়ের কথার মাধ্যমে আমরা গতকালকে রাতেই কিন্তু বুঝতে পেরেছিলাম বা আভাস পেয়েছিলাম যে তার এমপি আনোয়ারুল আজিম আনারের কপালে আসলে খারাপ কিছু ঘটেছে। তার ভাই এমনটাই কিন্তু বারবার ইঙ্গিত করছিলেন আমাদের সাথে কথা বলার সময়। এই ছিল ঝিনাইদহ থেকে সর্বশেষ পরিস্থিতি। স্নেহা। সবুজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধারের সর্বশেষ খবরাখবর। নো হেলমেট নো ফুয়েল, সরকারের এমন সিদ্ধান্তে বেড়েছে হেলমেটের চাহিদা। এতে দাম বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা, এমন অভিযোগ বাইকারদের। পরিস্থিতি জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিক মুন্সি। শফিক, আমি যেমনটি বলছিলাম যে নো হেলমেট নো ফুয়েল এই ধরনের একটি স্লোগান থেকে বা সরকারি নিষেধাজ্ঞা থেকে হেলমেটের বেচা কিনা বা হেলমেটের দাম বৃদ্ধি পেয়েছে, এমনটাই অভিযোগ করেছেন বাইকাররা। সেক্ষেত্রে হেলমেটের বেচা কেনার কি খবর আপনার কাছে রয়েছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। স্নেহা, আসলে আপনি যেমনটি বলছিলেন যে গত বুধবার থেকে কিন্তু সরকারের উচ্চ পর্যায় থেকে একটা নির্দেশনা এসেছে যে ফিলিং স্টেশন বা পাম্প যেগুলো আছে সেগুলো থেকে যদি মোটরসাইকেল চালক যারা আছে তাদেরকে তেল নিতে হয় বা তাদের জ্বালানি নিতে হয়, সেক্ষেত্রে কিন্তু বাধ্যবাধকতা করা হয়েছে হেলমেট পরিধানের ব্যাপারে। যে হেলমেট ছাড়া তাদের কাউকে তেল দেওয়া হবে না, এ ব্যাপারে কিন্তু খোদ এই মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন
মাননীয় মন্ত্রী তিনিও কিন্তু আসলে বেশ জোরালো ভাবে বলেছে যে সারা বাংলাদেশের কোথাও যেন হেলমেটবিহীন কোনো জ্বালানি বিক্রি করা না হয়। তো সেই সিদ্ধান্তের আলোকে কিন্তু প্রথম দিকে কিছুটা ঢিলেঢালা ভাবেই আসলে বরিশালের পাম্পগুলোতে তেল দেওয়া হতো এবং বিশেষ করে খোলা বাজার যদি বলি যে পাম্পের বাইরের যে জায়গাগুলো যেখানে আসলে বোতলে তেল বিক্রি করা হতো সেখানে কিন্তু হর হামেশাই হেলমেট ছাড়া তারা কিন্তু আসলে তেল পেত। পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দর্শকদের কিন্তু একটা প্রতিবেদনও গতকাল দেখিয়েছি যেখানে এই যে অবস্থা বরিশালের সেটা কিন্তু তুলে ধরা হয়েছে যে আসলে কোথায় কোথায় এই সিদ্ধান্তের ব্যত্যয় ঘটছে। তো সেই আলোকে কিন্তু স্থানীয় প্রশাসন যারা আছে বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা বিশেষ অভিযান আসলে পরিচালনা করছেন গতকাল এবং আজ সারাদিন। তারা সড়কে সড়কে চেকপোস্ট আসলে বসেছে। আমরা এখন একজন ক্রেতার আসলে কাছ থেকে শুনবো তার অভিজ্ঞতা যে এখানে হেলমেটের চাহিদা বৃদ্ধি পাওয়ার পর বিক্রির ক্ষেত্রে কি ধরনের অরাজকতা চলছে আমাদের জানাবো। এখানে আপনার হেলমেটের দাম গত সপ্তাহে যেটা ছিল ধরেন 1000 থেকে 1100 টাকা, সেটা এখন এক সপ্তাহের ব্যবধানে সেটা এখন চাচ্ছে 1800 টাকা, 1900, 2000 টাকা এরকম চাচ্ছে, প্রায় ডাবল বললেই চলে। তার কারণ হিসেবে ওনাদের কাছে জানতে চাইলে ওনারা বলছেন যে প্রশাসনের যে একটা ধরপাকড় এই কারণে বা কোম্পানি থেকে দাম বেড়ে যাওয়ার কারণে তাদেরও বেশি স্নেহা আসলে আমরা যেমনটি দেখছিলাম যে এই হেলমেট নো ফুয়েল কার্যকর করতে গিয়ে আসলে হেলমেটের বাজারে কিন্তু একটা বেশ অরাজকতা সৃষ্টি হয়েছে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে সর্বশেষ। স্নেহা। শফিক আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে শুনছিলাম হেলমেটের দাম বৃদ্ধি সংক্রান্ত সর্বশেষ খবরাখবর।